গুরুত্বপূর্ণ খবর, পথশ্রী প্রকল্পে গ্রামে গ্রামে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ। কি নির্দেশ বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, আজ নবান্নে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বিভিন্ন জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। যে বৈঠকে পথশ্রী প্রকল্প নিয়ে আলোচনা হয়। তুমি জানো যে ইতিমধ্যে গ্রামে গ্রামে গ্রামীণ রাস্তা তৈরির জন্য রাজ্য সরকার 9,000 কিলোমিটারেরও বেশি তৈরির অনুমোদন দিয়েছে। এই গ্রামীণ রাস্তা যে তৈরি হবে সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে রাস্তার গুণমান নিয়ে যাতে কোনো আপোষ না করা হয়। বিভিন্ন সময়ই দেখা যায় যে অভিযোগ ওঠে যে পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা হচ্ছে কিন্তু সেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। গ্রামীণ রাস্তার ক্ষেত্রে যাতে এই ধরনের কোনো অভিযোগ না ওঠে এবং রাস্তার গুণগত মান যাতে বজায় থাকে সেটা নজর রাখতে হবে। এছাড়াও বলা হয়েছে জেলা স্তরেও যেমন নজর রাখবেন জেলা শাসকরা, তেমনি রাজ্য স্তর থেকেও একটি টিম থাকবে যারা এই রাস্তার গুণগত মান যাচাই করবে। এবং এই পথশ্রী প্রকল্পের অধীনে টেন্ডার যাতে দ্রুত করে দেওয়া হয় সেই নির্দেশও জেলা শাসকদের দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পথশ্রী প্রকল্পের জন্য যে গ্রামীণ রাস্তা তৈরি, সেই গ্রামীণ রাস্তা তৈরির অর্থ অনুমোদন রাজ্যের অর্থ দপ্তর দিয়েছে এবং সেই অনুযায়ী যাতে টেন্ডারগুলি দ্রুত করে দেওয়া হয়। কিন্তু সেখানে অবশ্যই সর্বাধিক গুরুত্ব দিতে হবে রাস্তার গুণমানের ওপর। এদিন সেই স্পষ্ট নির্দেশ রাজ্যের পঞ্চায়েত দপ্তরকেও যেমন দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব, তেমনি জেলা জুড়ে জেলা শাসকদেরও দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবি ঠাকুরের এই গান গাওয়ায় হেমন্ত বিশ্ব শর্মা সরকার তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছিলেন। রবি ঠাকুরের গান কেন জাতীয় সঙ্গীত বাংলাদেশের বলে। আর এবার কর্ণাটকের সাংসদের বিরুদ্ধে তোপ যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করলেন। কি বললেন? জনগণমন জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত নাকি লিখেছিলেন, মানে জনগণমন লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এদের তোষামত করতে, ব্রিটিশদের তোষামত করতে। কি বলেছিলেন দেখুন। ಹಾಗೆ ನೋಡಿದರೆ ವಂದೇ ಮಾತರಮ್ಮೇ ರಾಷ್ಟ್ರಗೀತೆ ಆಗಬೇಕು ಅನ್ನುವಂತ ಕೂಗು ಬಲವಾಗಿತ್ತು. ಆದರೆ ಅವತ್ತಿನ ನಮ್ಮ ಪೂರ್ವಜರು ವಂದೇ ಮಾತರಮ್ಮು ಇರಲಿ ಜೊತೆಗೆ ಆ ಬ್ರಿಟಿಷ್ ಅಧಿಕಾರಿಯನ್ನ ಸ್ವಾಗತಿಸೋದಕ್ಕೆ আর দেশ বিরোধী মন্তব্য বলে তোপ তৃণমূলের, বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে তোপ তৃণমূলের। ভারতীয় জনতা পার্টি এটাকে কি দেশ বিরোধী কথা মনে করে না? জাতীয় সঙ্গীতকে আপনি অবমাননা করলেন, তাহলে উনি অ্যান্টি ন্যাশনাল নয়? আর আমরা যখন প্রশ্ন করি আমরা হয়ে যায় দেশ বিরোধী। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা সেই কর্ণাটকের যিনি এমপি মাননীয় সাংসদ এবং যিনি প্রাক্তন ওখানকার স্পিকার ছিলেন তার এই মুহূর্তে তার রেজিগনেশন আমরা ডিমান্ড করছি। যদিও কর্ণাটকের এই সাংসদের, বিজেপি সাংসদের মন্তব্যের কোনো দায় নিতে রাজি নয় বঙ্গ বিজেপি। দেখুন, ওনা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা কি বলেছে দ্যাট ইজ আপ টু হিম, হিজ ওন রেসপন্সিবিলিটি, আমাদের কোনো বিষয় নেই। 150 বছর বন্দে মাতারমের, সেই বন্দে মাতারম দিবস পালন করলো বিজেপি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতারম নিয়ে বক্তব্য রাখলেন। বিজেপির বন্দে মাতারমের সার্ধশতবর্ষে বিজেপির কর্মসূচি বন্দে মাতারম দিবস পালন। প্রধানমন্ত্রী দেশ জুড়ে বন্দে মাতারম যাত্রা, বিজেপির 7 থেকে 26 নভেম্বর পর্যন্ত বন্দে মাতারম যাত্রা। দেশ জুড়ে 150টি জায়গায় বন্দে মাতারম দিবস, রাজ্যে 1000-এর উপর এলাকায় কর্মসূচি বিজেপির। आजादी की लड़ाई में वंदे मातरम की भावना ने पूरे राष्ट्र को प्रकाशित किया था, लेकिन दुर्भाग्य से 1937 में वंदे मातरम के महत्वपूर्ण पदों को, उसकी आत्मा के एक हिस्से को अलग कर दिया गया था। वंदे मातरम को तोड़ दिया गया था, उसके टुकड़े किए गए थे। वंदे मातरम के इस विभाजन ने देश के विभाजन के बीज भी बो दिए थे। राष्ट्र निर्माण का ये महामंत्र, इसके साथ ये अन्याय क्यों हुआ, ये आज की पीढ़ी को भी जानना जरूरी है, क्योंकि वही विभाजनकारी सोच देश के लिए आज भी चुनौती बनी हुई है। আগামী আজকের দিন থেকে শুরু হলো আগামী
বেশ কয়েক সপ্তাহ কেন্দ্র সরকার এবং তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টিও বন্দে মাতরমকে নিয়ে বাংলা তথা সমগ্র দেশে এই উদযাপন করবে। আজ বাংলার সরকার তারা কোনো উদযাপনই করছে না, একটা কমিটি নামমাত্র তৈরি করে দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি। আজকে যদি বাঙালির উদযাপন না করে, বাঙালির কন্ট্রিবিউশনকে যদি গোটা দেশের সামনে শোকেজ না করে, তো কে বাঙালিকে চিনবে, কে বাঙালিকে পাত্তা দেবে? বাঙালিকে চিনবে কি শুধুমাত্র 26,000 চাকরি চুরির জন্য? বন্দে মাতরম দিবসে বিজেপির বন্দে মাতরম দিবস নিয়ে তুঙ্গে তরজা। রবীন্দ্রনাথ এবং বঙ্কিমের মধ্যে লড়িয়ে দেওয়ার এই অপপ্রয়াস, এটা আমরা কিছুতেই এটা মেনে নেব না। বন্দে মাতরমের 150 বছর তারা করছেন, খুব ভালো, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমের এই লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস, বঙ্কিমকেও কিন্তু ফাইনালি আমি বলছি যে বঙ্কিমের ক্ষেত্রে এই ন্যারেটিভ আছে, বিবেকানন্দকে নিয়ে যে অস্বস্তি বিজেপির আছে, বঙ্কিমকে নিয়েও আছে, সেটাও কিন্তু আগামী দিনে প্রমাণিত হবে। এই যে বন্দে মাতরমের সঙ্গে জনগণ মনের যে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, এটা তারই একটা সুদূরপ্রসারী, এই এজেন্ডার এটা একটা সুদূরপ্রসারী একটা কৌশল। বন্দে মাতরমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার মতো দুর্দিন এখনো বিজেপির কাছে আসেনি। যারা এটা মনে করছেন তারা কার্যত বঙ্কিমচন্দ্রকে অপমান করছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাদের বক্তব্য শুনুন, সেখানে রবীন্দ্রনাথ আছেন, সেখানে বঙ্কিমচন্দ্র আছেন, সেখানে স্বামী বিবেকানন্দ আছেন, সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন। আমরা কি বলবো নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুই বাঙালি, শুধুই ফরওয়ার্ড ব্লকের? রবীন্দ্রনাথ কি শুধু বাঙালির? বঙ্কিমচন্দ্র শুধুই বাঙালির? দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ যে রাজ্যে আমরা বসবাস করছি, এখানে একটা রাজনৈতিক সমাজ সৃষ্টি হয়েছে, সেজন্য রাজনীতির বাইরে আমরা কিছু কল্পনা করতে পারি না। জল জীবন মিশন প্রকল্প, এটা হচ্ছে কেন্দ্রের প্রকল্প। এখানে কেন্দ্রের বরাদ্দ বন্ধ, আর তাই নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় আধিকারিকরা প্রশ্নের মুখে পড়লেন। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, আজকে নবান্নে জল জীবন মিশন নিয়ে একটি বৈঠক হয়, যে বৈঠকে সব জেলার জেলাশাসকরা ছিলেন, একাধিক দপ্তরের সচিবরা ছিলেন এবং কেন্দ্রের ডেপুটি সেক্রেটারি পর্যায়ের আধিকারিকরাও ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের। এবং সেখানেই যেটা নবান্ন সূত্রে খবর, যে জল জীবন মিশন প্রকল্পে যে টাকা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রের আধিকারিক। এবং বলা হয় নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের তরফে যে এই যে টাকা বন্ধ হয়ে রয়েছে, তার জন্য এই রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের কাজ সেইভাবে হচ্ছে না, এবং যাতে গোটা বিষয়টি জানানো হয় সেই বিষয়ে রাজ্যের তরফে বলা হয়। এবং বৈঠকে উপস্থিত থেকে কেন্দ্রের ডেপুটি সেক্রেটারি পর্যায়ের আধিকারিক তিনি বলেন যে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। ওকে, আরো একটি খবর রয়েছে, ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ির টাকা দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দেশ। তার মানে আরো যে বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা 1,20,000 টাকা পুরোপুরি পেয়ে যাবেন, তাই তো সম্রাট? দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে এবং দ্বিতীয় পর্যায়ে যে প্রথম কিস্তির টাকা প্রায় 16 লক্ষ উপভোক্তাকে দেবে সরকার বাংলার বাড়ির জন্য, তা নিয়েও আজকে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব মনোজ খান বৈঠক করেন। সেই বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে গাইডলাইন ইতিমধ্যে বাংলার বাড়ি নিয়ে দেওয়া হয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী তার সমীক্ষার কাজটা দ্রুত শেষ করা হয় এবং এরপর বিভিন্ন গ্রাম সভার বৈঠক ডাকা হয়। গ্রাম সভার বৈঠক ডাকার পর কারা কারা বাংলার বাড়ির উপভোক্তার মধ্যে ঢুকলেন সেই তালিকাও টাঙিয়ে দিতে হবে বিভিন্ন জেলা এবং পঞ্চায়েত ও বিডিও অফিসে। শুধু তাই নয়, এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত উপভোক্তাদের বাংলার বাড়ির টাকা প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, তাদের জমির তথ্য যাতে সঠিক থাকে সেটাও প্রয়োজনে খতিয়ে। এর আগে প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও প্রথম কিস্তির টাকা কি 60,000ই দেওয়া হবে? হ্যাঁ দেখো, একদমই। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসে বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তির টাকা 16 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে এবং প্রথম কিস্তি হিসাবে 60,000 টাকা করে দেওয়া হবে।